আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামি বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা হচ্ছে রক্তে কেন অতিরিক্ত কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই উদ্বিগ্ন আছেন, অনেকেই খুব টেনশন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন যে কেন কোলেস্টেরল কমছে না, এত কোলেস্টেরল ওষুধ খাচ্ছি বা অনেক চিন্তা ভাবনা করছি যে কোলেস্টেরল কেন বাড়ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা ফাংশনাল মেডিসিনের পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ থেকে আসলে মূল কারণটা কি এটা জানার চেষ্টা করব এবং আসলে কোন বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া উচিত এবং কি করলে কোলেস্টেরল গুলো কমে আসবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বরাবরের মতোই আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা। সুতরাং এই ভিডিওগুলো আপনাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং যে কোনো মতামত বা কমেন্ট আপনার কমেন্ট বক্সে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রক্তে হাই কোলেস্টেরল অর্থাৎ হাইপার কোলেস্টেরলেমিয়া অনেক কারণেই বেড়ে যায় এবং এটা যখন অনেক বেশি বেড়ে যায় তখন অনেক গুরুতর শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম যে আপনার শরীরে একটা বিপজ্জনক কিছু ঘটছে। তো আমরা অনেকে মনে করি যে আমরা হয়তো বেশি চর্বি খাচ্ছি, হ্যাঁ, বা ফ্যাট জাতীয় জিনিস খাচ্ছি, এই জন্য মনে হয় আমাদের কোলেস্টেরল বেড়ে যাচ্ছে। আসলে বিষয়টা এরকম না। কোলেস্টেরল হচ্ছে আমাদের ইন্টারনাল বডির মধ্যে যদি ইমব্যালেন্স তৈরি হয় বা ইনফ্লামেশন হয় বা অন্যান্য অনেক জটিলতা তৈরি হয়, যেটা আমরা একটু পরে ব্যাখ্যা করবো, তো সেই কারণে কোলেস্টেরল গুলো বেড়ে যায়। তো প্রথম যেই গুরুত্বপূর্ণ কারণটি বলবো সেটা হচ্ছে ইনফ্লামেশন বা ক্রনিক ইনফ্লামেশন। যদি আমাদের শরীরে দীর্ঘদিন ধরে লো গ্রেড ইনফ্লামেশন থাকে তখন কোলেস্টেরল বেড়ে যায়। এবং কোলেস্টেরল কিন্তু একটা রিপেয়ার মলিকিউল। রিপেয়ার মলিকিউল মানে হচ্ছে যেটা আমাদের রক্তনালীর ভিতরে যে ক্ষত তৈরি হয় ইনফ্লামেশনের কারণে, সেটা রিপেয়ার করার জন্য লিভার তৈরি করে এবং এই কোলেস্টেরল গুলো রক্তনালীতে এসে সেই ক্ষত স্থানগুলোকে প্রলেপ দেওয়ার মতো, অর্থাৎ আমাদের কাঠের দরজাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা পুডিং ব্যবহার করি, সেটাকে ঢেকে দেই। তো এরকম ভাবে কোলেস্ট্রল এসে রক্তনালীর ভিতরে যে ক্ষত তৈরি হয় সেটাকে ঢেকে দেওয়ার জন্য তৈরি হয়ে আসে লিভার থেকে। আর যেমন এটা উদাহরণ যদি দেই, কোথাও যদি আগুন লাগে তাহলে কি হবে? দমকল বাহিনী আসবে, তার গাড়ির এসে রাস্তায় আসবে, এসে তারা আগুনের সাইটে যাবে এবং আগুন নিভাতে চেষ্টা করবে। তাহলে কি হবে? যদি বেশি পরিমাণে তারা আসে তাহলে কিন্তু রাস্তা ব্লক হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা তৈরি করবে। কিন্তু তারা কেন আসছে? তারা আসছে কিন্তু আগুনটা লাগার কারণে। তাহলে এই আগুনটা হচ্ছে ইনফ্লামেশন। আর এই দমকল বাহিনী বা দমকল কর্মীরা হচ্ছে আমাদের কোলেস্ট্রল, যেটা 80% লিভার থেকে আসছে। তাহলে আমাদের মূল কারণটা হচ্ছে এই ফায়ারটাকে চিহ্নিত করা, হ্যাঁ, কোথায় আগুন লাগছে, কেন আগুন লাগছে সেটাকে নিভানো, তাহলে আবার তারা ব্যারাকে ফিরে যাবে, অর্থাৎ কোলেস্ট্রল আবার নিয়ন্ত্রণে চলে আসবে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তো কোলেস্ট্রল বেড়ে যাওয়া মানে আমাদের পরোক্ষভাবে বুঝতে হবে যে আমাদের শরীরে কোথাও ইনফ্লামেশন চলছে। এরপরে যে 2 নম্বর কারণটি বলবো কোলেস্ট্রল বেড়ে যাওয়ার, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং রক্তে যদি আমাদের গ্লুকোজের ইমব্যালেন্স হয়, হ্যাঁ, অর্থাৎ গ্লুকোজ যদি অতিরিক্ত বেড়ে যায়। যেমন আমরা অনেকেই অতিরিক্ত চিনি বা কার্বনেটেড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস এগুলো বেশি খাচ্ছি। এছাড়া রিফাইন কার্বোহাইড্রেট খাচ্ছি, গমের তৈরি প্রোডাক্ট খাচ্ছি, সাদা ভাত খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, রং অয়েল খাচ্ছি। এগুলোর কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। এতে আমাদের রক্তের ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল বেড়ে যায় এবং এইচডিএল, যেটা আমরা ভালো কোলেস্ট্রল বলে যাই, সেটা কমে যায়। পরে আরেকটি সমস্যা হচ্ছে যে যদি আমাদের লিভার এবং গলব্লাডারে কিছু সমস্যা, যেমন লিভারে যদি ইনফ্লামেশন হয়, ফ্যাটি লিভার হয়, ঠিক আছে, তাহলে কি কোলেস্টেরল ঠিকমতো নিঃসরণ হতে পারে না, যে কারণে সেটা রক্তে চলে যায়। তো কোলেস্টেরল আমাদের প্রায় 80% তৈরি হয় লিভারে। যদি লিভার ঠিকমতো কাজ না করে তাহলে পিত্ত বা বাইল ঠিকমতো নিঃসৃত হতে পারে না, যে কারণে কোলেস্টেরল রক্তে চলে যায়। যেটা কোলেস্টেরলটা লিভার থেকে তৈরি হয়ে যদি ঠিকমতো বাইল তৈরি হতো, বাইলের সাথে কোলেস্টেরলটা নিঃসরণ হয়ে আমাদের ইন্টেস্টাইনে চলে আসতো এবং আমাদের টয়লেটের সাথে বেরিয়ে যেত। কিন্তু যদি আমাদের এই প্রবাহটা ঠিকমতো না হয় তাহলে কি হবে? কোলেস্টেরলটা ব্লাডে চলে যায়। এই কারণে কিন্তু লিভারের সমস্যা, গলব্লাডারের সমস্যাতেও কোলেস্টেরল হাই থাকে। এছাড়া কিছু হরমোনের সমস্যা, যেমন হাইপোথাইরয়েড। যদি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিকমতো ফাংশন না করে হাইপোথাইরয়েড হয়, তাহলে আমাদের কোলেস্টেরলের মেটাবলিজমটা কমে যায়, এলডিএল কোলেস্টেরল বেড়ে যায় এবং রক্তে হাইপার কোলেস্টেরলেমিয়াও পাওয়া যায়। এছাড়া অক্সিডেটিভ স্ট্রেস এবং ফ্রি রেডিক্যাল, এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ। যেমন আমাদের পরিবেশ দূষণ মানে এনভায়রনমেন্টাল পলিউশন, প্রক্রিয়াজাত খাবার, প্রপার ঘুম না হওয়া, মানসিক চাপ, এগুলো ফ্রি রেডিক্যাল তৈরি করে এবং এই ফ্রি রেডিক্যাল কোলেস্টেরলকে অক্সিডাইজ করে, যা রক্তনালীর ক্ষতি করে। এছাড়া আমাদের যদি প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আমরা না খাই বা আমাদের বিভিন্ন নিউট্রিশন ঘাটতি থাকে, তাহলে কিন্তু কোলেস্টেরল মেটাবলিজম ঠিক মতো হয় না এবং ব্লাডে কোলেস্টেরল হাই থাকে। এর মধ্যে গুরুত্বপূর্ণ ভিটামিন বা অ্যান্টিঅক্সিডেন্ট গুলো হচ্ছে ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়াম, ওমেগা 3, কোএনজাইম Q10, এগুলো আমাদের শরীরে পর্যাপ্ত থাকা উচিত। এছাড়া যারা দীর্ঘদিন মানসিক স্ট্রেসে থাকে, হ্যাঁ, তারা কি হয়, তাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কিন্তু কর্টিসল নামক হরমোন বেশি পরিমাণে রিলিজ হয়, অতিরিক্ত মানসিক অ্যাংজাইটি বা স্ট্রেসে থাকে। এবং যখন এই অতিরিক্ত স্ট্রেস হরমোনটা রিলিজ থাকে কর্টিসল, তখন কিন্তু তারা লিভার থেকে অতিরিক্ত কোলেস্ট্রল প্রোডাকশনও বাড়িয়ে দেয় এবং ব্লাডে কোলেস্ট্রল বেড়ে যায়। তাহলে আপনি বুঝতে পারছেন যে কোলেস্ট্রল বাড়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। আমরা কিন্তু মাথার মধ্যে একটাই সেট করে নিয়েছি যে আমরা হয়তো চর্বি খাচ্ছি, কোলেস্ট্রল আসছে।
বিষয়টা কিন্তু এরকম না। এরপরে আমাদের আরেকটি ইম্পর্টেন্ট মেসেজ, সেটা হচ্ছে গাট ডিসবায়োসিস, অর্থাৎ আমাদের অন্ত্রের মধ্যে যে উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী ফাঙ্গাসের যে ব্যালেন্স আছে, হ্যাঁ, সেটা যদি মানে সংখ্যা বা আধিক্য আছে সেটা যদি কমে যায়, খারাপ ব্যাকটেরিয়া খারাপ ফাঙ্গাস যদি ওভারগ্রো করে, তাহলে আমাদের ঠিক মতো বাইল মেটাবলিজম হবে না। এবং বাইল তৈরি করতেও এই উপকারী ব্যাকটেরিয়া খুব ইম্পর্টেন্ট, বাইল বা পিত্ত। এবং কোলেস্টেরল যে একটা সার্কেল তৈরি হয় লিভার থেকে তৈরি হয়ে পিত্ত নালী দিয়ে বের হয়ে এসে ইন্টেস্টাইনে যায়, ইন্টেস্টাইনে যে এন্টারো হেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার ব্যাক করে। তো এই যে সার্কেলটা, এই সার্কেলের মধ্যে ব্যাকটেরিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই গাট ডিসবায়োসিস হলে এই কোলেস্টেরল এই চক্রটা বিঘ্ন ঘটে, যে কারণে কোলেস্টেরল ব্লাডে বেড়ে যায়। তাহলে এখন আমরা প্রবলেমগুলো আসলে জানলাম। তো এখন আমাদের কিছু সমাধান বা ফাংশনাল মেডিসিন আমরা কি ফর্মুলাটা অ্যাপ্লাই করি। যেহেতু সমস্যাটা আমরা চিহ্নিত করলাম যে ইনফ্লামেশন, তো ইনফ্লামেশন যদি আমাদের শরীরে বেশি থাকে তাহলে আমাদের অবশ্যই অ্যান্টি ইনফ্লামেটরি ডায়েট গ্রহণ করতে হবে। টার্মারিক এখানে খুব গুরুত্বপূর্ণ, ওমেগা 3, তারপরে অ্যান্টি ইনফ্লামেটরি ফুড গ্রহণ করতে হবে। এছাড়া যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যেটা আমরা হোমায়ার সি পেপটাইড এই টেস্টের মাধ্যমে নির্ণয় করি, তো সেক্ষেত্রে আমাদের লো কার্ব ডায়েট গ্রহণ করতে হবে, কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিতে হবে, প্রোটিন ফ্যাট বাড়াতে হবে। এছাড়া কিছু হার্বস এর মধ্যে বারবেরিং খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ইন্টারমিডিয়েট ফাস্টিং, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা খুব গুরুত্বপূর্ণ। এছাড়া লিভারের যদি সমস্যা থাকে তাহলে মিল্ক থিসেল নামক একটা হার্বস আছে, যেটা খুবই লিভার ডিটক্স করতে কার্যকর। এছাড়া এন অ্যাসিডাইল সিস্টিন, তারপরে হচ্ছে ড্যান্ডিলিয়ন, আর্টিচক, এই জাতীয় কিছু হার্বস খুব ইম্পর্টেন্ট। এছাড়া কোলিন নামক পদার্থ উপাদানও আমাদের এখানে হেল্প করে। এছাড়া থাইরয়েড হরমোন, যেটা থাইরয়েড হরমোনে যদি ইমব্যালেন্স থাকে তাহলে আমাদের আয়োডিন সেলেনিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত এবং আমাদের অ্যাড্রেনাল সাপোর্ট দেওয়া উচিত, যেমন কর্টিসল লেভেলটা ইম্পর্টেন্ট। অশ্বগন্ধা এখানে খুব ভালো কাজ করে। আর গাট হেলথ বা উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স যদি এলোমেলো হয়ে যায় তাহলে আমাদের প্রিবায়োটিক বা প্রোবায়োটিক যুক্ত খাবার গ্রহণ করা উচিত, ফাইবার কন্টেনিং খাবার গ্রহণ করা উচিত, ফার্মেন্টেড খাবার গ্রহণ করা উচিত। তো এগুলো যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের গাট ডিসবায়োসিসটা কারেকশন হয়ে আসে। তো এই সার্বিক বিষয়টা অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে করা উচিত, কারণ আপনার প্রবলেমটা আসলে কোন লেভেলে আছে, কি অবস্থায় আছে, সেগুলো জানলে আপনার কোলেস্টেরল লেভেলটা কমানো সম্ভব। সুতরাং কোলেস্টেরল বেড়ে গেলে অযাচিত ভয় না পেয়ে মূল কারণটাকে সন্ধান করতে হবে যে আসলে সমস্যাটা কোথায়। তো কোলেস্টেরল বেড়ে গেলে আপনার এই প্রাকৃতিক লাইফস্টাইল চেঞ্জ করা, সঠিক খাবার, কিছু ভিটামিন নিউট্রিশন সাপ্লিমেন্ট এগুলো গ্রহণ করার মাধ্যমে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওটি আই থিঙ্ক আপনাদের উপকারে লাগবে। বরাবরের মতোই আবার এই ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষ উপকৃত হবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আজকের ভিডিও আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।